আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্লুমেট্রিক্স স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 2 অর্থাৎ গতি অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা মূলত এই অধ্যায়টিকে 5টি লেকচারের মাধ্যমে শেষ করার পরিকল্পনা করেছি। আশা করি এই 5টি লেকচারের মাধ্যমে তোমরা এই অধ্যায়ের বেসিক টু প্রো সকল ধরনের জ্ঞান অর্জন করবে। আজকে সেই 5টি লেকচারের লেকচার নং 1 সম্পর্কে আলোচনা করব। লেকচার নং 1-এ কী আছে চলো আমরা একটু জেনে নিই। লেকচার নং 1-এ বিভিন্ন প্রকার গতি যেমন স্থিতি ও গতি, সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি নিয়ে আলোচনা করব এবং দুটি রাশি, একটি হলো স্কেলার এবং একটি হলো ভেক্টর, এই রাশি সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমাদের লেকচার 1-এর প্রথম টপিক অর্থাৎ স্থিতি ও গতি নিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা সাধারণ মানুষ যদি স্থির বস্তু এবং গতিশীল বস্তু বলতে কি বুঝি? কোনো বস্তু যদি হয়তোবা তার অবস্থান পরিবর্তন করছে বা চলন্ত অবস্থায় রয়েছে, তাহলে আমরা সাধারণ মানুষ সেটাকে বলি গতিশীল। এবং কোনো বস্তু একটি স্থানে জিরোচ্ছে কিংবা সেই স্থানে সেটি স্থির অবস্থায় রয়েছে, তাহলে আমরা তাকে স্থির বস্তু বলি। কিন্তু পদার্থবিজ্ঞান সবসময় সেই বস্তুটিকে স্থির কিংবা গতিশীল বলে না। পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা একটি টপিককে এখানে নিয়ে আসবো, সেটি হলো সাপেক্ষ, অর্থাৎ কোনো বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তুর তুলনা। এবং একে আমরা পদার্থবিজ্ঞান নাম দিয়েছে প্রসঙ্গ কাঠামো কিংবা প্রসঙ্গ বিন্দু। মনে করো তুমি আর তোমার বাবা মোটরসাইকেলের মাধ্যমে তোমাদের স্কুল প্রাঙ্গণে যাচ্ছ। তোমার বাবা গাড়ি চালাচ্ছেন এবং তুমি তার পিছনে বসে রয়েছো। তোমার বাবা মোট 5 মিনিট ধরে গাড়ি চালালেন। এখন দেখো তোমার এবং তোমার বাবার মধ্যে কি কোনো দূরত্বের পরিবর্তন হয়েছে? অবশ্যই হয়নি। তাহলে তোমার বাবার সাপেক্ষে তোমার গতি নেই, অর্থাৎ তোমার বাবার সাপেক্ষে তুমি স্থির এবং তোমার সাপেক্ষে তোমার বাবা স্থির। কিন্তু দেখো তুমি যখন তোমার বাবা যখন 5 মিনিট ধরে হুন্ডা চালালো, তখন রাস্তার ধারে বিভিন্ন ধরনের গাছপালা এবং বাড়িঘরকে পাড়ি দিয়ে গাড়ি নিয়ে এগোচ্ছিলেন। এখন দেখো আমরা যদি সেই গাছটিকে বিবেচনা করি, তাহলে গাছটির সাপেক্ষে তোমার বাবা এবং তুমি দুজনেই কিন্তু গতিশীল। আবার মনে করো তোমাদের আত্মীয়স্বজন রাস্তায় দাঁড়িয়েছিল এবং তোমাদের দেখলো, তোমাদের আত্মীয়স্বজন বলবে তোমরা গতিশীল। এখন ধরো এই বিষয়টি আরেকটু ক্লিয়ার করি। একটি বস্তু রয়েছে, এটি 2 মিটার পার সেকেন্ড বেগে এগোচ্ছে, আরেকটি বস্তু সেম গতিবেগে এগোচ্ছে এবং আরেকটি বস্তু 0 মিটার পার সেকেন্ডে স্থির অবস্থায় রয়েছে। এখন যদি আমরা এই দুইটি বস্তুর মধ্যে এটিকে প্রসঙ্গ কাঠামো ধরি এবং এটির বেগ এবং এটির যে কন্ডিশন নির্ণয় করতে চাই, তাহলে দেখা যাবে দুটি যেহেতু সেম বেগে এগোচ্ছে, তাহলে একটি বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তু স্থির মনে হবে। কিন্তু আমরা যদি সেই একই বিন্দুকে এই বিন্দুর সাপেক্ষে তুলনা করি, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটি হবে গতিশীল। অর্থাৎ একটি বস্তু গতিশীল এবং স্থির দুটোই হতে পারে, সেটি পদার্থবিজ্ঞানের ভাষায়। তাহলে চলো এবার আমরা জেনে নিই আমাদের টপিক নাম্বার 2 অর্থাৎ সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি। চলো তাহলে আমরা জেনে নিই সরলরৈখিক গতি সম্পর্কে। এটি খুবই সিম্পল একটি গতি, অর্থাৎ কোনো বস্তু যদি সরল রেখায় চলতে থাকে, তাহলে আমরা তাকে সরলরৈখিক গতি বলবো। তোমরা ফুটবল খেলেছো, তোমরা ব্যাট বল খেলেছো। মনে করো একটি ক্রিকেট বলকে আমরা উপর থেকে ছেড়ে দিলাম, সেটি কিন্তু একেবারে সোজা অর্থাৎ সরল পথে
মাটির দিকে পতিত হবে, তাহলে সেটিকে আমরা বলতে পারি সরলরৈখিক গতি। মনে করো এটিকে আমরা এখান থেকে ছেড়ে দিলাম, এটি কিন্তু সরল পথে নিচের দিকে পতিত হচ্ছিল, তাহলে আমরা এটির গতিকেও বলতে পারি সরলরৈখিক গতি। আবার মনে করো এখানে একটি বস্তু আছে, সেই বস্তুর ওপর তুমি 2 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে এটি যদি সমতল হয় তাহলে এটি সরলরৈখিক পথে এগোবে এবং আমরা এটির গতিকে বলতে পারবো সরলরৈখিক গতি। তাহলে এবার আমরা আমাদের তৃতীয় টপিক অর্থাৎ ঘূর্ণন গতি নিয়ে আলোচনা করব। ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি শুনলে আমাদের মাথায় আসে কোনো বস্তু ঘুরছে। আসলে কি কোনো বস্তু ঘুরলেই ঘূর্ণন গতি হয়ে যায়? আসলে না। পদার্থবিজ্ঞানের ভাষায় এটির একটা কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনটি হলো, মনে করো এটি একটা বিন্দু, এই বিন্দুকে কেন্দ্র করে প্রত্যেকটি বিন্দুকে সমান দূরত্বে রেখে ঘুরতে হবে। অর্থাৎ এখান থেকে প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সমান হতে হবে, তা না হলে সেটি ঘূর্ণন গতি হবে না। তোমাদের মাথার উপর যে ফ্যানটি ঘুরছে সেটির কেন্দ্র থেকে প্রত্যেকটি বিন্দুর দূরত্ব সমান, তাই ফ্যানের গতিকে আমরা ঘূর্ণন গতি বলতে পারবো। আবার তোমাদের ঘরে যে দেওয়াল ঘড়ি রয়েছে সেটির গতিও কিন্তু ঘূর্ণন গতি, কারণ সেটিও একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। এবার চলো আমরা জেনে নিই চলন গতি সম্পর্কে। চলন গতি। চলন গতি যদি আমরা শুনি তাহলে আমাদের মাথায় আসে কোনো বস্তু চলছে। আসলে কোনো বস্তু চললেই সেটি চলন গতি হয়ে যায় না। পদার্থবিজ্ঞানের ভাষায় এটিরও একটি স্পেশাল কন্ডিশন রয়েছে, সেটি হলো একটি বস্তুর প্রত্যেকটি বিন্দুকে সমান দিকে অতিক্রম করতে হবে এবং সমান দূরত্ব অতিক্রম করতে হবে। মনে করো এটি আমার এক মার্কার এবং মার্কারের এখানে এই প্রান্তে একটি বিন্দু আছে এবং এই প্রান্তে আরেকটি বিন্দু আছে এবং এই বিন্দুটি এতটুকু দূরত্ব অতিক্রম করলো, এটি হলো এক্স, এবং এই বিন্দুটি এতটুকু দূরত্ব অতিক্রম করলো। যদি এই দুটিরও দূরত্ব এক্স হয় তাহলে আমরা তাকে চলন গতি বলতে পারবো। যদি এখানে অন্য কোনো মান আছে তাহলে আমরা তাকে চলন গতি বলতে পারবো না। অর্থাৎ একটি বস্তুর প্রত্যেকটি বিন্দুকে একই দিকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে আমরা তাকে চলন গতি বলতে পারবো। আবার মনে করো আমার এই মার্কারের একটি বিন্দু রয়েছে এখানে, আরেকটি বিন্দু রয়েছে এখানে, মার্কারটি এইভাবে ঘুরে গেল, তাহলে এখানে একটি বিন্দু হলো, এখানে একটি বিন্দু হলো। এখন দেখো এটি এতটুকু দূরত্ব অতিক্রম করেছে এবং এটির দূরত্ব অতিক্রম করছে এতটুকু, অর্থাৎ এটির মান এবং এটির মান ভিন্ন। তাহলে আমরা এটিকে চলন গতি বলতে পারবো না। চলো এবার আমরা জেনে নিই পর্যায়বৃত্ত গতি সম্পর্কে। পর্যায়বৃত্ত গতি বলতে আমরা কি বুঝি? পর্যায়বৃত্ত গতি বলতে আমরা এমন একটি গতিকে বুঝি যা একটি নির্দিষ্ট বিন্দুকে, অর্থাৎ যেই গতি একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে। তাহলে আমরা একটি ঘড়ি কল্পনা করতে পারি। সেই ঘড়িতে 12টি ডায়াল আছে, 12, 6, 1, 5,
10, 11 ধরি আমরা। এটি একটি ঘড়ি এবং ঘড়ির কাঁটা রয়েছে, এটি ধরি আমরা সেকেন্ডের কাঁটা। এটি এই 12কে আমরা একটি নির্দিষ্ট বিন্দু ধরি, তাহলে এই সেকেন্ডের কাঁটাতে ঘুরতে 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 12কে একবার অতিক্রম করবে, আবার ঘুরতে 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 12কে আবার অতিক্রম করবে। অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিকে নির্দিষ্ট সময় পর পর যদি অতিক্রম করে তাহলে আমরা তাকে পর্যায়বৃত্ত গতি বলতে পারি। যেমন উদাহরণ হিসাবে দেওয়া যায় দেওয়াল ঘড়ি বা তোমাদের হাতে যে ঘড়িটি রয়েছে সেই ঘড়ি। আরেকটি উদাহরণ দেওয়া যায় তোমাদের মাথার উপর যে ফ্যান ঘুরছে সেটিও মূলত পর্যায়বৃত্ত গতি। তাহলে চলো এবার আমরা তার পরের টপিক অর্থাৎ স্পন্দন গতি নিয়ে এবার আমরা আলোচনা করব। স্পন্দন গতি নিয়ে স্পন্দন গতি সম্পর্কে। স্পন্দন গতি এক বিশেষ প্রকার পর্যায়বৃত্ত গতি। স্পন্দন গতি বুঝতে হলে আমাদের দোলক সম্পর্কে ধারণা থাকতে হবে। চলো তাহলে দোলক সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে আসি। মনে করো একটি তলের সাথে একটি সুতা বেঁধে রেখেছো এবং এটির সামনে একটি বস্তু বেঁধে দিয়েছো, তাহলে এটি আমাদের হয়ে গেল দোলক। এখন মনে করো এটিকে তোমরা টেনে এই দূরত্বে নিয়ে এসেছো, তাহলে এখন আমরা এটিকে যদি ছেড়ে দিই তাহলে এটি এই পর্যন্ত আসবে, এসে কি থেমে যাবে? না, এটি আরও দূরত্ব অতিক্রম করবে, এটি আরও দূরত্ব অতিক্রম করবে এবং এটি এই বিন্দুতে এসে পৌঁছাবে। এখানে এসে কি থেমে যাবে? হ্যাঁ, এখানে এসে গতির মান 0 হয়ে যাবে, অর্থাৎ বেগের মান 0 হয়ে যাবে। যখন সেটি আবার পিছনের দিকে ব্যাক করবে, ব্যাক করে এই বিন্দুতে আসবে, এই বিন্দুতে এসে আবার থেমে যাবে না, এটি আবার এই বিন্দুতে আসবে এবং এখানে এসে তার বেগ 0 হয়ে যাবে, সেটি আবার পুনরায় ব্যাক করবে। অর্থাৎ যদি বাতাসের ঘর্ষণ না থাকে তাহলে এটি পুরো জীবন চলতে থাকবে। তাহলে চলো আমরা এবার এটির একটু গভীরে প্রবেশ করি। এখান থেকে আমরা ছেড়ে দিচ্ছি, তাহলে এখান থেকে একবার এখানে এসেছে এবং এখান থেকে আরেকবার এখানে ব্যাক করছে, তাহলে আমরা এই দুটিকে মিলে কি বলতে পারি? এই দুটি ঘটনাকে মিলে হয় একটি পর্যায়। একটি পর্যায় অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এই বিন্দুতে এসে আবার ব্যাক করে সেই বিন্দুতেই যদি শেষ হয় তাহলে এই দুটি মিলে আমরা বলতে পারবো একটি পর্যায়। এবং একটি পর্যায় যে সময়ে ধরি টি সময় শেষ হয়েছে তাহলে সেই টিটি হলো তার পর্যায়কাল। আমরা এখানে বড় হাতে টি ধরি, তাকে বলা হয় পর্যায়কাল। তাহলে আমরা দেখি, ধরি এইখান থেকে এই বিন্দুতে আসতে লেগেছে 1 সেকেন্ড এবং এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে লেগেছে আরও 1 সেকেন্ড, তাহলে টোটাল আমাদের হলো 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাহলে এটি হলো আমাদের এই দোলকের পর্যায়কাল। তাহলে তোমরা বুঝে গেছো পর্যায়কাল কেন 2 সেকেন্ড। এখন দেখো পর্যায়কাল 2 সেকেন্ড হওয়ার জন্য এই পর্যায়কালের অর্ধেক সময় সেটি একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অতিক্রম করছে। যদি এই ধরনের গতি হয় তাহলে সেটি হবে স্পন্দন গতি। তাহলে আমরা এটি খুব ভালোভাবে বুঝে গেছি। এখন তোমাদের উদাহরণ দিলে বলা যায় দোলনা। যেমন দোলনা, একজনকে যদি তোমরা ধাক্কা দাও তাহলে সে তার পর্যায়কাল নির্দিষ্ট সময় একদিকে এবং বাকি নির্দিষ্ট সময় অন্যদিকে দোলন খায়, তাহলে আমরা তাকে স্পন্দন গতি বলতে পারি। এখন আমরা বলতে পারি স্পন্দন গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। হ্যাঁ, অবশ্যই বলতে পারি। অর্থাৎ
সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। চলো এবার আমরা আমাদের শেষ টপিক অর্থাৎ রাশি নিয়ে আলোচনা করি। রাশি জিনিসটা কি? আসলে এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তার সবই হলো রাশি, এবং এই রাশিকে পদার্থবিজ্ঞানের ভাষায় দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো স্কেলার রাশি এবং আরেকটি হলো ভেক্টর রাশি। এই দুটি ভাগে পদার্থবিজ্ঞানের ভাষায় ভাগ করা হয়। এখন কোনটি স্কেলার রাশি এবং কোনটি ভেক্টর রাশি চলো আমরা জেনে নিই। স্কেলার রাশিতে এমন সব রাশি থাকবে যেটিকে আমরা শুধু মানের মাধ্যমে প্রকাশ করতে পারবো, যেমন 5 সেন্টিমিটার, 5 মিটার। এবং যদি ভেক্টর রাশির কথা বলি তাহলে এটিকে মানের সাথে তার দিকের কোন দিকে চলছে, কোন দিকে চলমান রয়েছে তা বলতে দিতে হবে। যেমন 5 মিটার ডান দিকে, 5 মিটার ডান দিকে, 5 মিটার বাম দিকে। এবং স্কেলারের ক্ষেত্রে শুধু 5 মিটার বললেই হবে। এখন আমাদের কোনগুলা ভেক্টর রাশি এবং কোনগুলা স্কেলার রাশি সেই রাশি সম্পর্কে জানতে হবে। এখন ধরো কোনো কিছুর ভর দেওয়া আছে 5 কেজি। ভরের জন্য আমাদের কি কোনো দিকের প্রয়োজন হচ্ছে? না, অবশ্যই হচ্ছে না। তাহলে আমরা এটিকে স্কেলার রাশি বলতে পারবো। কিন্তু অপর দিকে আমরা যদি ওজনের কথা বলি তাহলে সেটি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এর সাহায্যে নিচের দিকে এক ধরনের বল অনুভব করছে। তাহলে এটি একটি ভেক্টর রাশি, কারণ এর মানও রয়েছে তার 5 নিউটন এবং এটি নিচের দিক থেকে এক ধরনের বল অনুভব করছে। তাহলে এটির দিকও রয়েছে, তাহলে আমরা ওজনকে বলতে পারি ভেক্টর রাশি। তাহলে চলো আমরা একটু লিখি পয়েন্ট দিয়ে। 1 নম্বর হলো ভর, 1 নম্বর হলো ওজন। এখন 2 নম্বরে আসি। 2 নম্বরকে আমরা বলতে পারি দ্রুতি। দ্রুতি একটি ভেক্টর রাশি নয়, দ্রুতি একটি স্কেলার রাশি, কারণ এটিতে শুধু মান বললেই হয়ে যায়। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বেগ, আমরা যদি বেগ বলতে চাই তাহলে মান এবং দিক উভয়টির দরকার হয়, জন্য আমরা একে ভেক্টর রাশি বলতেছি। এখন 3 নম্বরে বলি, 3 নম্বরে আমরা বলি দূরত্ব এবং এটি 3 নম্বরে বলি সরণ। দূরত্ব বলতে আমাদের শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাই এটিকে আমরা স্কেলার রাশি বলতে পারি। কিন্তু সরণ বলার জন্য আমাদের মান এবং দিক উভয়ই দরকার হয়, তাহলে আমরা একে ভেক্টর রাশি বলতে পারি। এরপর আমরা বলতে পারি কাজ। 5 নম্বরে বলতে পারি শক্তি। ভেক্টরের ক্ষেত্রে আমরা 4 নম্বরে বলতে পারি ভরবেগ। 5 নম্বরে আমরা বলতে পারি বল। এই রাশিগুলা শুধু মানের মাধ্যমে প্রকাশ করা গেলেও এই রাশিগুলা প্রকাশের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়। তাহলে আজকের মতো আমাদের লেকচারটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। পরবর্তী লেকচার দ্রুতই আসবে। সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম।